প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ইলিশ মাছ কেন্দ্রিক। ইলিশ মাছ কেন্দ্রিক অসংখ্য ঘটনা আমরা কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, ভবিষ্যতেও হয়তো ইনশাল্লাহ আমরা বলবো। এর মধ্যে কিছু কমন ব্যাপার রয়েছে। এই কমন ব্যাপারটি আমি ছোটবেলা থেকেই শুনে আসছি। আমার নানি, দাদি, নানা, আমাদের আশেপাশে আরো যারা আছেন, তারা এই ঘটনাটি বারবার পুনরাবৃত্তি করেন। হয়তোবা আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই সেটা জানেন। সেটা কেমন যে কোনো একজন ব্যক্তি রাতে বাড়িতে ফিরছিলেন, তার বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে। ওনার সাথে কয়েকটি ইলিশ মাছ ছিল। সে যখন রাতের বেলা গ্রামের পথ দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ তার মনে হলো যে পেছনে কোনো অশরীরী হেঁটে হেঁটে আসছে। অশরীরী তাকে বলল যে আমাকে ইলিশ মাছ দে। নাকি সুরেও তাকে বলছে, কিন্তু সেই ইলিশ মাছ দিচ্ছে না, বারবার তাকে ডিস্টার্ব করছে। অবশেষে সেই ব্যক্তি বলল যে তোকে ইলিশ মাছ ভাজা খাওয়াবো, চল আমার সাথে আমার বাড়িতে চল। তো ওই অশরীরী ও লোভে লোভে তার সাথে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলল যে ইলিশ মাছ খুব ভালো করে ধোও, ইলিশ মাছ কোটো এবং ভাজো। তো ডুবো তেলে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ওদিকে ইলিশ মাছের লোভে ওই অশরীরী রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আছে। ওই অশরীরী বারবার বাইরে থেকে বলছে আমাকে মাছ দে, মাছ দে। তখন ওই মহিলা মাছের পরিবর্তে একদিকে মাছ ভাজছে, আর একদিকে সে কি করছে, একটা শিখ গরম করছে আগুনের মধ্যে দিয়ে, অথবা খুন্তিটা আগুনে গরম করছে। মহিলার স্বামীও তার পাশে দাঁড়িয়ে আছে। তখন রান্নাঘর থেকে বলা হলো যে এই মাছ নিবি কিভাবে? তখন বাহিরের ওই অশরীরী কি করলো, জানালা বা বেড়ার ফাঁকা দিয়ে তার লম্বা একটি হাত রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে আমাকে মাছ দে। তখন মাছের পরিবর্তে ওই লোকরা কি করেছে, যে তার হাতের মধ্যে ওই গরম করা শিক বা খুন্তি ঢুকিয়ে দিয়েছে। তখন ওই অশরীরী ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো, এরকম বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সকালে গিয়ে দেখা গেল সেখানে একটি কাক মরে পড়ে আছে। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা আপনারা অনেক শুনেছেন। এই কারণে এই ধরনের ঘটনা আমরা পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এটা সত্য যে যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন ইলিশ মাছ কেন্দ্রিক, এই ঘটনাটি একটু অন্যরকম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ডাক্তার মাসুম। উনি বাংলাদেশের স্বনামধন্য একটি চক্ষু হসপিটালে কর্মরত আছেন, যে হসপিটালটির বিভিন্ন শাখা দেশব্যাপী রয়েছে। আর এই হসপিটালের নারায়ণগঞ্জ শাখায় তিনি কর্মরত আছেন। এই হসপিটালের ডায়াবেটিস বিভাগ রয়েছে একটি, সেখানে একজন মহিলা ডাক্তারের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা ডাক্তার মাসুম ভাই আমাদেরকে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল ছিল 1960 কি 62 সাল। ঘটনাটির স্থান বরিশাল জেলার বাকেরগঞ্জে। ওনাদের গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসত। ওই হাটেই গ্রামের অধিকাংশ মানুষজন তাদের বাকি হাট পর্যন্ত তাদের যে জরুরি জিনিসগুলো থাকতো সেই জিনিসগুলো কেনাকাটা করত। এমনই একটি হাটের দিন ওই ডাক্তারের মামা উনি হাট করতে আসেন। ওনার প্রয়োজনীয় যে জিনিসগুলো বিক্রির জন্য ছিল সেগুলো বিক্রি করার পরে ওনার জন্য যেই জিনিসগুলো কেনা প্রয়োজন সেগুলো কেনেন। এর মধ্যে কয়েকটি ইলিশ মাছ ছিল। যেহেতু বরিশাল এলাকা নদী এলাকা, সেখানে ইলিশ মাছের দামও স্বাভাবিকভাবে কিছুটা কম, যার কারণে উনি মানে একটা ইলিশ মাছ না কিনে বেশ কয়েকটি ইলিশ মাছ কিনেছিলেন। এবং ইলিশ মাছ কিনে উনি ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। সাধারণত হাট শেষে নিজেদের বাড়ির পথে একসাথে 7-8 জন বা 10-12 জনের একটি গ্রুপ করে সাধারণত গল্পগুজব করতে করতে সবাই বাড়িতে আসে। কিন্তু ওই দিন কোনো কারণে আর দেরি হয়ে যায়।
এবং ওনার বাড়ির দিকে রওনা দিতে দিতে 8টা বা 9টা বেজে যায়। আর 8টা বা 9টা অনেক রাত, স্পেশালি গ্রামে, এটা তো আমরা অনেকেই জানি। আর 1960 কি 62 সালের দিকে এটি তো আরো অনেক রাত, কারণ তখন মানুষ কিন্তু সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তো। এখনো কিন্তু বাংলাদেশে অনেক জায়গা আছে যারা সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা ফজরের আজানের সাথে সাথে উঠে যায়, বা তারা আজানের আগেও ওঠে। তো উনি যেহেতু রাত করেই ফেলেছিলেন, উনি ফিরছেন ইলিশ মাছ এবং অন্যান্য যে জিনিসগুলো তিনি কিনেছিলেন সেগুলো নিয়ে ফিরছিলেন। আর গ্রামের রাস্তাঘাট সাধারণত দেখবেন যে রাস্তার দুপাশে বেশ গাছপালা, ঝোপঝাড় এগুলো থাকে, এখনো তো আছে। আর 1960-62 সালের কথা তো বাদই দিলাম, তখন তো আরো গাছপালা ঝোপঝাড় ছিল। ওনার হাতে কোনো আলো ছিল না, চাঁদের আলোই ছিল ওনার ভরসা। সেই ভরসা করে উনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। আর রাস্তাঘাট তো না সব চেনাই ছিল, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে মেইন রাস্তা যেটি বাজার থেকে চলে এসেছে, সেদিক দিয়ে দীর্ঘ পথ হাঁটার পর একটি জায়গায় এসে রাস্তাটি দুটো দিক চলে গেছে, একটি গ্রামের দিকে, আরেকটি সোজা গিয়ে একটি পরিত্যক্ত খাল বা পুকুর এখানে গিয়ে শেষ হয়েছে। খাল বা পুকুরের আগে একটি পরিত্যক্ত কুয়াও রয়েছে। এই পথে দিনের বেলা মানুষজন হাঁটাহাঁটি করলেও সন্ধ্যার পরে এই পথে কেউ যায় না, কারণ ওইদিকে কোনো মানুষের ওই সময়ে ঘর বাড়ি ছিল না। কিন্তু এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। উনি যখন রাতের বেলা একা একা ওই রাস্তা দিয়ে ফিরছিলেন এবং ওই রাস্তার মোড়ে এসে, যেখান থেকে রাস্তা দুই দিকে চলে গেছে, ওখান থেকে যে উনি কোন দিকে যাবেন সেটা তো উনি জানতেন যে ওনার বাড়ির রাস্তা কোন দিকে। উনি যখন ওনার বাড়ির রাস্তা দিয়ে কিছু পথ এগিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ওনাকে ডেকে ওঠে যে, এই কই যাও, তোমার বাড়ির পথ তো ওইদিকে না, তোমার বাড়ির পথ তো উল্টো রাস্তায়। তখন উনি বেশ চমকে ওঠেন যে কি ব্যাপার, কে ডাকে পেছন থেকে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনাদের গ্রামেরই একজন খুব পরিচিত ব্যক্তি, মুরব্বী মানুষ। তখন উনি বলছেন যে, কেন, এটাই তো মনে হয় গ্রামের রাস্তা। তখন ওই মুরব্বী বলে, না না, এটা গ্রামের রাস্তা না, এটা ওই যে সেই আলপাড়া যাওয়ার রাস্তা। তখন উনি চিন্তা করেন যে কি ব্যাপার, আমি কি তাহলে ভুল রাস্তায় আসলাম রাতের বেলা, যেহেতু আলো টালো নেই। উনি চিন্তা করেন যে হতেও পারে যে আমি ভুল রাস্তায় চলে এসেছি। উনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, যেহেতু পেছন থেকে একজন মানুষ বলছেন। এই চিন্তা করে উনি ওনার বাড়ির পথ ছেড়ে দিয়ে উনি সেই রাতের বেলা ওই পথটি ধরেন, যেই পথে কোনো জনবসতি নেই এবং একটি খাল বা পুকুরের কাছে গিয়ে ওই রাস্তাটি শেষ হয়ে গেছে এবং সন্ধ্যার পরে ওই রাস্তাতে কেউ হাঁটে না। উনি সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকেন এবং হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে উনি কিন্তু পেছনে আর একজন মানুষের হাঁটার শব্দ শুনছেন এবং পেছন দিকে মাঝে মাঝে তাকিয়েও দেখছেন, এবং সত্যিই দেখছেন যে ওই যে লোকটি যিনি তাকে রাস্তা থেকে সরিয়ে এনে অন্য পথ দেখিয়ে দিয়েছেন, তিনিও হেঁটে আসছেন। কিন্তু পেছন দিকে তাকিয়ে যখন তাকে বলে যে, চাচা সামনে আসেন, গল্প করতে করতে যাই, উনি আর সামনে আসেন এবং কোনো কথাও বলে না। আর সেই মামাও বেশ অবাক হন যে কি ব্যাপার, কথা বলে না কেন। যাই হোক, কয়েকবার বলার পরেও যেহেতু উনি মানে ওই মুরব্বী কোনো সারা শব্দ দেয় না, তখন ওই ডাক্তারের মামা যিনি, উনিও বেশ ওনার মানে আত্মসম্মানে লাগে যে কি ব্যাপার, এতবার বলছি উনি তো কোনো উত্তর দেয় না। যার কারণে উনি আর পরবর্তীতে কয়েকবার বলার পরে আর কোনো পিছন দিকে তাকানো নাই, আর কিছু বলেনও নাই, উনি সোজা হেঁটে যাচ্ছেন। কিন্তু উনি হাঁটার সময় কিন্তু পেছনে আরেকজন মানুষের হাঁটার শব্দ ওনার কানে স্পষ্ট ভেসে আসছিল। কিছু সময় হাঁটার পর উনি সামনে দেখেন যে রাস্তা শেষ এবং রাস্তার শেষ মাথায় সেই পুকুর বা খাল, আর এই খালের পাশেই রয়েছে একটি পরিত্যক্ত কুয়া। উনি বুঝতে পারেন উনি ভুল পথে চলে এসেছেন
উনি পেছন দিকে তাকিয়ে ওই লোকটিকে খুঁজতে থাকেন এবং তাকে বলবেন যে আমাকে ভুল রাস্তা কেন দেখাইলা, কিন্তু উনি পেছন দিকে তাকিয়ে কাউকেই দেখতে পান না। উনি হঠাৎ ফিল করেন যে কুয়ার মধ্যে কিছু শব্দ, খসখস খসখস শব্দ। উনি আসলে বুঝতে পারেন নাই যে এই কুয়াটা বা হন্টেড কিনা বা কি, এরকম কোনো কথা আসলে ওনার জানা ছিল না। উনি চিন্তা করেন কি ব্যাপার, কুয়ার মধ্যে খসখস খসখস শব্দ কিসের। উনি কৌতূহলী হয়ে কুয়োর কাছে যান এবং কুয়োর মধ্যে উকি মেরে দেখেন যে ভেতরে কি শব্দ কিসের। যদিও ওনার হাতে আলো ছিল না, কিন্তু চাঁদের আলো বেশ স্পষ্ট ছিল। উনি কুয়োর মধ্যে উকি দিয়ে দেখেন বেশ কিছু ছোট 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 লাল লাল চোখের মতো যেগুলো জ্বলছে। এগুলো ঠিক জোড়া চোখ আর কি, অনেকগুলা, অনেক জোড়া আর কি। এগুলো কুয়ার নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। ছোট ছোট, মানে নিচে থাকতে একটু ছোট দেখা যায়, আস্তে আস্তে উপরে উঠে আসছে এবং বড় বড় আস্তে আস্তে মানে বড় হয়ে যাচ্ছে আর কি সেগুলো। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এগুলো কি। তখন উনি বেশ ভয় পেয়ে যান এবং ভয়ে যখন দৌড় দেবেন তখন হঠাৎ করে পেছন থেকে কেউ বলে ওঠে, কিরে মাছ কি একা একাই খাবি, আমাদেরকে দিবি না? তোকে এত কষ্ট করে ভুল পথ দেখিয়ে এদিকে নিয়ে আসলাম, তোকে এমনি এমনি যেতে দেব? উনি হঠাৎ ফিল করেন ওই যে কুয়ার মধ্যে মাত্র যে চোখগুলো দেখেছিলেন, যে জোড়া চোখগুলো, এগুলো ওনার চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। উনি এগুলো দেখে দোয়া দুরুদ পড়তে শুরু করেন। একটা পর্যায়ে লক্ষ্য করেন যে চোখগুলি মিলিয়ে গেল। এরপর উনি রাস্তা ধরে সোজা দৌড় দেন। দৌড় দিয়ে একটি পর্যায়ে এসে সেই মোড়ে চলে আসেন। মোড়ে আসার পর উনি ওনার বাড়ির আসল রাস্তা ধরেন। উনি যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলেন, ওনার মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ওনার পিছু নিয়েছে এবং বেশ কয়েকজন ওনার পিছু পিছু আসছে এবং হাঁটার শব্দ বা দৌড়ানোর শব্দ উনি পাচ্ছেন। উনি একটা পর্যায়ে বুঝতে পারেন যে আসলে এই মাছগুলো নিয়ে আর উনি বাড়িতে ফিরতে পারবেন না। এই মাছগুলো যদি উনি রেখে না যান তাহলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর উনি মাছগুলো ফেলে দেন, যে বাজারগুলোর সাথে ছিল সেগুলোও ফেলে দেন এবং দৌড়াতে দৌড়াতে উনি বাড়িতে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সদস্যরা তার চোখে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরান এবং জ্ঞান ফেরানোর পর উনি সব ঘটনা খুলে বলেন। বাড়ির সবাই বলেন, ভালো হয়েছে মাছগুলো ফেলে দিয়ে এসেছো, কারণ ওই মাছ আমরা আসলে আনার পরে খেতেও পারতাম না, ওগুলো খেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। যাই হোক, ওনার কয়েকদিন জ্বর ছিল, আস্তে আস্তে উনি আবার সুস্থ হয়ে যান। এটি ছিল মাসুম ভাইয়ের প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটি বিষয়, সেটি হচ্ছে যদি কখনো মাছ আনার সময় এই ধরনের ঘটনা ঘটেই যায় তখন আমাদের করণীয় কি? তো আমাদের করণীয় হচ্ছে যে যদি আমরা মাছ নিয়ে আসি, উচিত হচ্ছে সেই মাছগুলো না খাওয়া, কারণ ওগুলোর উপর দুষ্টু জিনেদের নজর থাকে। আর যদি একান্ত খেতেই হয় তাহলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি বা সূরা কুরাইশ, এই সূরাগুলো পড়ে বা চারকুল পড়ে, যেটা আপনাদের ইচ্ছা, ফু দিয়ে তারপরে যদি সেগুলো খান তাহলে ইনশাআল্লাহ সমস্যা কেটে যাবে। আমরা চলে যাচ্ছি মাসুম ভাইয়ের পরবর্তী ঘটনায়। মাসুম ভাইয়ের দ্বিতীয় ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আফনান। এই ঘটনাটিও একটা প্রত্যন্ত গ্রাম কেন্দ্রিক। গ্রামের ঘটনা তো সবাই ভালোবাসেন, তাই না? আমিও ভালোবাসি। গ্রামের ঘটনা যখন আমি বলি তখন আমার কাছে মনে হয় আমি সেই জায়গাগুলোতে ফিরে গিয়েছি। অনেক ছোটবেলায় যখন দাদা বাড়িতে গিয়েছি, নানা বাড়িতে গিয়েছি, তখন গ্রামের যেই ফিলিংসটা, এই ফিলিংসটা পাই যখন এই ঘটনাগুলো আমি বলি। আশা করি
আপনারা যারা শহরের জীবনে চলে এসেছেন তারা এই ফিলিংসটা অবশ্যই মিস করেন। এই জন্য আপনাদের গ্রামের ঘটনা অনেক ভালো লাগে। এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা চলে যেতে পারেন সেই সময়ে, যে সময়টা আমরা পার করে এসেছি, আর হয়তোবা সেই সময়ে ফিরে যাওয়া সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, মাসুম ভাইয়ের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার একেবারে শেষ দিকে, আর ওনার নানা বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের হাইল্লারপুর নামক একটি জায়গা। আর ওখানে একটি গ্রাম রয়েছে, নাম হচ্ছে চরপাতা। চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যেতে হলে ওনার বাসার সামনে দিয়ে যেতে হয়। ওনাদের জায়গা দুই জেলার শেষ এবং শুরুর সীমানায়, মানে চাঁদপুর এবং লক্ষ্মীপুরের ঠিক মিডিলে। ওনার নানার বাড়ি আর ওনাদের বর্তমান যে বাসা আর কি, এখানকার ডিস্টেন্স কিন্তু খুবই কম। বর্তমানে রিক্সা ভাড়া যদি করে যেতে হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 10 টাকা ভাড়া লাগে। ঘটনাটি মাসুম ভাই ওনার আম্মার কাছ থেকে সংগ্রহ করেছেন। যদিও বা এই ঘটনা ওই এলাকার লোক মুখে প্রচলিত, মানে ওখানকার অধিকাংশ যারা মুরব্বী আছেন, মুরব্বীদের আবার তারা তো জানেনই, তাদের কাছ থেকে ছোট বড় মোটামুটি সবাই এই ঘটনাটি জানেন। তো যাই হোক, মাসুম ভাইয়ের আম্মুরা 4 বোন, তার মধ্যে ওনার আম্মু সবার ছোট। সব খালারা তাদের স্বামীর বাড়িতে থাকাতে আর মাসুম ভাইয়ের নানা একটি সরকারি ব্যাংকে চাকরিতে থাকায় উনি অধিকাংশ সময় ঢাকায় থাকতেন। এই কারণে ওনার আম্মু তখন তাদের বাড়িতেই বেশি থাকতো। ঘটনা শুরু হয় ঠিক যেভাবে, সেটি হচ্ছে যে ওনার আম্মুর চাচাতো ভাইয়ের বড় ছেলে, তার নাম হচ্ছে মিজান। বড় বয়স কত হবে, 7 থেকে 8 বছর এমনটা হবে। ঘটনা যেদিন শুরু হয় সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যখন মোটামুটি থেমে যায় তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মিজান নামের ওই ছেলেটা ওয়াশরুমে যাবে বলে তার মায়ের কাছে বলে। রাত তখন মোটামুটি প্রায় 12:30 কি 1টা এমন। তো মিজানের মা সে ঘুম থেকে ওঠে, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বাইরে বের হয়। এটা তো আমরা সকলেই জানি যে গ্রামে অধিকাংশ ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে, আর ওই ওয়াশরুমটা ঘর থেকে একটু বেশি বাহিরে ছিল। যাই হোক, ওকে ওয়াশরুমে নিয়ে যায়। মিজান যখন ওয়াশরুম সেরে তার মায়ের সাথে আবার ঘরে ফিরে আসে, হঠাৎ করে সে বলতে থাকে যে তার পেটে খুব ব্যথা করছে, এবং অদ্ভুত বিষয় যে তার কলেরা শুরু হয়ে যায়। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে ওয়াশরুমটিতে সে গিয়েছিল সেই জায়গা এবং মাসুম ভাইয়ের নানা বাড়ি যেটা, সেখানকার মানে যে জায়গাটা রয়েছে আর কি, ওই কাছাকাছি একটি ভয়ানক বাগান রয়েছে। এই বাগান কেন্দ্রিক ছোট বড় বেশ কিছু ঘটনা মানুষের সাথে ঘটত, এবং অনেক ঘটনা এখনো ঘটে টুকটাক আর কি, অত বড় কিছু না। তো যখন মিজানের এই সমস্যাটি দেখা দেয় যে কলেরা হয়েছে, তখন বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে। কারণ আসলে যে সময়টিতে হয়েছে সেই সময়টি হচ্ছে 1988 সাল, মানে 88 সাল আর কি। যদিও বা খুব বেশি দিন বা বেশি বছর আগের কথা নয়, কিন্তু তারপরেও ওই সময়ও যদি কোনো গ্রামে কলেরা শুরু হতো একবার, পুরো গ্রাম ধরে সাফ হয়ে যেত, যেটাকে আমরা ওলা ওঠা বলি আর কি। তখন বিভিন্ন রিচুয়াল করে এই কলেরাকে থামানোর জন্য চেষ্টা করত। কেউ কেউ অনেক কুসংস্কারের আশ্রয় নিত, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ধর্মীয় ভিত্তিও নেই। যাই হোক, মিজান রাতের বেলায় প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং সকাল বেলায় মারা যায়। তার মৃত্যুতে পরিবারের শোক নেমে আসে। মিজানকে কবর দেওয়ার জন্য যখন সবাই ব্যস্ত,
কিন্তু অন্যদিকে বাড়ির প্রতিটি ঘরে একজন দুজন করে কলেরায় আক্রান্ত। হঠাৎ করে বিভিন্ন বাড়িঘরে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, সবাই চিন্তিত হয়ে পড়ে। মিজানদের বাসা থেকে শুরু আশেপাশের বিভিন্ন বাড়িতে সেটা ছড়িয়ে পড়েছে সকালবেলায়। মাসুম ভাইয়ের নানুর বাড়িতেই বেশি। সবাই ভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঘটনা ঘটে অন্যটা। সবাই লক্ষ্য করে যারা কিনা একটু রাত করে বাসায় ফেরে, তারা সবাই হঠাৎ রাত থেকেই কলেরায় আক্রান্ত হচ্ছে। এমন ভাবে হচ্ছে যে কিছুক্ষণ পরেই তাদের শরীরে এমন ক্লান্তি দেখা দেয়, মনে হয় তারা কত বছর ধরে অসুস্থ। আর এই অসুস্থতা শুরু হয় কিন্তু শেষ হয় মৃত্যুর মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে। এর ভিতরে ঘটে আরো একটি ঘটনা, যার জন্য সবার দৃষ্টি অন্যদিকে ঘুরে যায়। যেমন রাতে হঠাৎ করে ঘরের দরজায় কি যেন ঠক 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 করে শব্দ করে, বা কোনো একটি লাঠি বা এরকম কিছু একটা দিয়ে ঘরের যে যাদের বেড়া রয়েছে, আগে পাটখড়ি ছিল আর কি, পাটখড়ির বেড়া ছিল, কারো টিনের বেড়া ছিল, এই বেড়াতে আঘাত করত। টিনের বেড়াতে ঠাস ঠাস করে শব্দ করত, পাটখড়ির বেড়াতেও আঘাত করত, এবং কান্নাকাটির শব্দ শোনা যেত। মনে হতো নাকি সুরে কেউ কান্নাকাটি করছে। কে করে এগুলো? তখন যাদের বাড়িতে এই ধরনের শব্দ শোনা যেত, অধিকাংশ বাড়িতেই কলেরা রোগী মারা যেত। এবং কোনো বাড়িতে যদি কলেরা রোগী নাও থাকতো, সেই বাড়িতে কলেরা রোগ দেখা দিত, এবং সেই বাড়িতেও কোনো না কোনো লোক কলেরায় মৃত্যুবরণ করত। আমরা এটাকে ওলা ওঠা বলি, একটু আগেও তো বলেছি। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি, এই জিনিসগুলো অনেকে বিশ্বাস করি না। তো লিসেনার্স, আমি কিন্তু আমার আমার বাবা এবং আমার যারা গ্রামে গেলেই যাদের বয়স অনেক বেশি, আমার আত্মীয় স্বজন আছেন, তাদের কাছে যদি কলেরার বিষয়টা বলা যায়, তখন তারা বলে যে ওলা বুড়ির গল্প, যে এক বুড়ি আসতো, সে এই কলেরা রোগ নিয়ে আসতো। প্রিয় লিসেনার্স, আসলে আমরা সেদিকেই যাচ্ছি। ঘটনা কিন্তু সত্য, এবং এই ঘটনা যে শুধু এই যে জায়গার কথা বলেছেন সেখানেই হয়েছে তা না, এটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, ঘটনার মধ্যে আবার ঢুকে যাচ্ছি। তখন এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয়ে গেল, এই মাসুম ভাইয়ের আব্বা, উনি তখন ওনার পরিচিত একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন এই বিষয়টা সমাধান করার জন্য। স্থানীয় ভাষায় এই রিচুয়ালটাকে আমান বলা হতো। আমান দেয়া। আমানটা কি? আমান হচ্ছে যে গ্রামের অনেক পুরুষ একসাথে মিলে একটি ছোট ছাগল নিয়ত করত, এবং তারা সবাই একজন হুজুরের সাথে জিকির বা দোয়া পড়তে পড়তে বাড়ি বা গ্রামের এক পাশ থেকে আর এক পাশে যেত রাতের বেলা হাতে মশাল নিয়ে। ঠিক তেমনি মাসুম ভাইয়ের আব্বু একজন হুজুরকে আমান দেওয়ার জন্য ঠিক করে, এবং সবাই নিয়ম করে দেয় যে রাতে বাড়িতে ঢোকা ও বের হওয়া নিষেধ। এমনকি সন্ধ্যার পরে ঘরের বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হওয়া নিষেধ, কারণ যারাই এরকম বের হচ্ছিল তারাই কলেরায় আক্রান্ত হচ্ছিল। আর যাদের বাড়িতে রাতের বেলা সেই শব্দ শোনা যেত, তারাও কলেরায় আক্রান্ত হচ্ছিল। ওই হুজুর, উনি মাসুম ভাইদের নানার বাড়িতে যান। যখন ওখানে যাওয়ার পরে উনি গ্রামের ওই বাড়ি এবং আশেপাশের কয়েক বাড়ির কিছু 7-8 জন যুবকদেরকে নিয়ে মিটিং এ বসেন, এবং রাত্রে তাদের কার্যক্রম কি হবে সেটা জানিয়ে দেন। তখন তারা বলে, ঠিক আছে, আমরা তাহলে একটু খাওয়া দাওয়া করে নেই, আমরা রাতের বেলা কাজ শুরু করব।
তারা চলে গেছে, কিন্তু দেখা গেল যে যাওয়ার পরে যে 7-8 জন চলে গিয়েছিল, কথা দিয়েছিল যে একটু পরে ফিরে আসবে, এসেছে মাত্র 3-4 জন। অন্যরা কোথায়? অন্যদের কলেরা শুরু হয়ে গেছে। বলে এত অল্প সময়ের মধ্যে, একটু আগেই এরা ভালো ছিল, এত মানে শক্ত স্বাভাবিক মানুষ, কলেরা শুরু হয়ে গেল, এও কিভাবে সম্ভব? যাই হোক, এই কয়জন লোককে নিয়েই হুজুর আমান শুরু করেন। যারা করছিলেন এটা সবাই ভয় পাচ্ছিলেন, না জানি তাদের সাথেও কোন ঘটনা ঘটে। এভাবে ভয়ে ভয়ে সবাই কাজ শুরু করে দেয়। অবস্থা এতটাই খারাপ ছিল যে মাসুম ভাইয়ের আব্বু, উনি ওনার মানে মাসুম ভাইয়ের নানার বাড়ির সীমানা থেকে দূরে দাঁড়িয়ে ওনার আম্মার সাথে কথা বলে চলে যেত। মানে ওনাদের গ্রাম এবং একই পাশাপাশি গ্রাম, তো বিশেষ করে মাসুম ভাইয়ের যে নানুর বাড়িতে এই সমস্যাটা প্রকট হয়ে গিয়েছিল, যার কারণে উনি ওইখানে ঢুকতেন না, এই গ্রামের সীমানার বাইরে থেকে কথা বলে চলে যেতেন ওই কয়েকদিনের জন্য। যাই হোক, হুজুর আমান দেওয়ার জন্য কিছু লোকদেরকে সাথে নিয়ে, সেই কিন্তু ছাগলটাকে সামনে রাখতে হবে এবং তারা পেছনে থাকবেন, এইভাবে তারা আমান শুরু করে। প্রথম দিন বাড়ির 3 দিকে 3টা তাবিজ দিয়ে বাড়ি বন্ধ করে দেন, আর সবাইকে রাতে ঘরে থাকার জন্য বলে দেন। এও বলেন বাহিরে যত রকম শব্দ হোক না কেন, কেউ যেন ঘরের বাহির থেকে বের না হয়, আর সবাই বেশি বেশি করে কোরআন, সালাত এবং আল্লাহর জিকির করবেন। হুজুর আমানকে 3 ভাগে ভাগ করেন। হুজুর আসার পর থেকে হুজুরকে একটি ঘরে থাকতে দেওয়া হয়, সেখানেও কিছু উপদ্রব শুরু হয়। যেমন রাতে ঘরের দরজায় বাড়ি দেয়া, মেয়েলি কণ্ঠে ধমক দেয়া, কিন্তু বাড়ি ঘর মানে এই বাড়ি বা ঘরের বাকি সদস্যরা কিন্তু কিছুই শুনতো না। ওই হুজুর স্বপ্নেও ভয় দেখাতে আসতো। হুজুরের স্বপ্নের মধ্যে কে বা কারা ভয় দেখাতে আসতো, এই বলে চলে যা, তোদের কারণে আমাদের কাজের ব্যাঘাত হচ্ছে। হুজুর একদিন স্বপ্নেই জিজ্ঞেস করে, তোরা এখানে কেন আসলি আর তোরা কতজন? স্বপ্নেই হুজুরকে বলে, আমরা তো আসি নাই, আমাদেরকে তো ওরাই আনছে। হুজুর বলল, ওরা কেমনে আনবে? ওরা কি জেনে শুনে কি মৃত্যুকে ডেকে আনবে? তখন স্বপ্নের মধ্যে দেখতে পাওয়া একটি বুড়ি, হাতে একটি লাঠি, মানে কুজো বুড়ির মতো, চেহারাটা খুবই বিশ্রী। ওই মহিলাটি বলে যে ওরা এত বেশি বেশি একজন আরেকজনকে গজব দেয়, বলে তুই ঠাটা পড়ে মরবি, তুই কলেরায় মারা যাবি। তো এই কারণেই তো আমরা আসি, এই কারণেই তো আল্লাহ আমাদেরকে পাঠায়। ওরা যদি গজব না দিত একজন আরেকজনকে বা অভিশাপ না দিত, তাহলে কি আমরা আসতে পারতাম? সুতরাং আমরা আসতে বাধ্য হয়েছি, আমাদের কাজে ব্যাঘাত ঘটাবি না। আর আমরা একটা দল আছি, এই দলে দলে আমরা শিকারে বের হই। এবং হুজুরকে ধমক দেয়, বলে তুই চলে যা। হুজুর বলে, না, আমি আমার কাজ শেষ না করে যাব না। যে কাজে এসেছি সেই কাজটি হচ্ছে গ্রামের মানুষকে ওদের হাত থেকে রক্ষা করা, যাতে করে ওরা বেঁচে থাকে। মৃত্যু যখন আসবে সেটা তো হবেই, আল্লাহ যখন যাকে মৃত্যু লিখে রাখবে তার তো হবেই। তোদের হাতে মৃত্যু থাকলে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু জেনে শুনে তোদের হাতে কাউকে ছেড়ে দিতে পারি না। এই কথা হুজুর স্বপ্নেই বলেন। যাই হোক, পরের দিন সবাইকে হুজুর স্বপ্নের বিষয়টি খুলে বলেন, এবং যখন হুজুর তার লোক সাথে নিয়ে রাতের বেলা আমান দিত, একদিনে কিন্তু এটা হতো না প্রিয় লিসেনার্স, এটা কিন্তু মানে দীর্ঘ একটা মানে আজকে একটা জায়গায়, আজকে রাত্রে একটা জায়গায়, কালকে রাত্রে একটা জায়গায়, এইভাবে সারা গ্রামের ভরে, মানে ধীরে ধীরে আস্তে আস্তে পুরো গ্রাম ভরে দিতে হবে, একদিন এটা শেষ করা যাবে না। এটার বিভিন্ন প্রক্রিয়া আছে যদিও। তো প্রায় 2 মাস সময় লাগবে, হুজুর এটা বলেছিলেন যে এদেরকে তাড়াতে হলে। তো এইভাবে 2 মাস ধরে আমান চলতে থাকে। যখন শেষ দিকে চলে এসেছে, যে মানে তখন উপদ্রবটা বেড়ে যায়। যেমন রাতের বেলা যখন আমান শুরু হতো, তখন বিভিন্ন বাড়িতে ঢিল ছোড়াছুড়ি, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, এরকম শব্দ শোনা যেত। যখন আস্তে আস্তে এই কলেরার প্রকোপ গ্রামে কমে এসেছে, তখন
ঘটে আর একটি ঘটনা। ওই যে ছাগলটা রিচুয়ালের জন্য আনা হয়েছিল, ওই ছাগলটা কি করে, মাসুম ভাইয়ের আম্মার চাচা তার বেশ কিছু গাছ খেয়ে ফেলে এক রাত্রে। ওরা কিছু প্রিয় গাছ ছাগলটি খেয়ে ফেলেছিল, যার কারণে উনি খুব ক্ষিপ্ত হন। উনি সকালবেলা হুজুরকে বলেন যে আপনার এই ছাগল আমার গাছগুলো নষ্ট করেছে, খেয়ে ফেলেছে, আপনি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবেন আর ছাগলটা নিয়ে চলে যাবেন। তখন হুজুর বলেন যে আমি কি আমার কাজে এসেছি না আপনাদের কাজে এসেছি? আমি তো আপনাদের বাঁচানোর জন্য চেষ্টা করছি। কিন্তু মাসুম ভাইয়ের আম্মার চাচা এত বেশি আসলে রাগান্বিত ছিলেন এই ছাগল মানে গাছ খাওয়াকে কেন্দ্র করে, ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে, যার কারণে উনি আসলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, কারণ ওনার প্রিয় গাছগুলো এরকম নষ্ট করে ফেলেছিল ছাগল। তিনি হুজুরকে বাসা থেকে বের করে দেন। ওই রাত্রেই একটি করুণ ঘটনা ঘটে। কলেরা ছাড়াই হঠাৎ মাসুম ভাইয়ের আম্মার চাচা উনি মারা যান। হার্ট স্ট্রোক করে মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়, কিন্তু কলেরায় মারা যান নাই। আসলে কেন উনি মারা গিয়েছিলেন বা কি হয়েছিল আমরা সেটা জানি না। হতে পারে যে স্বাভাবিকভাবেই ওনার মৃত্যু হয়েছে, আবার হতে পারে ওনার মৃত্যুর পিছনে প্যারানরমাল কিছু থাকতে পারে। যাই হোক, হুজুর চলে যাওয়ার পরে আস্তে আস্তে ওই গ্রাম স্বাভাবিক হয়ে যায়, সবার মধ্যে কলেরার প্রকোপও কমে আসে। তারপরে আর কয়েকদিন যাওয়ার পরে আস্তে আস্তে একদম সব স্বাভাবিক। প্রিয় লিসেনার্স, এই ওলাবড়ির ঘটনা এটি কিন্তু আমি নিজেও শুনেছি, আপনারাও শুনেছেন অবশ্যই, আমার বাবাও বলেছে, সেটা আমি আপনাদেরকে বলেছি। তো একটি বিষয় মনে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা যে একজন একজনকে অভিশাপ দিই যে তুই এভাবে মরবি ওভাবে মরবি, আসলে এই ঘটনাগুলো এগুলো কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয় যে এভাবে যদি আমরা কাউকে অভিশাপ দেই তাহলে ওই অভিশাপের যোগ্য সে কিনা। যদি সে যোগ্য না হয় তাহলে এই অভিশাপটা ঘুরে আমাদের গায়ে লাগতে পারে, আর এই অভিশাপের কারণে আমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলি। সেই বিপদে শুধু যেই অভিশপ্ত মানুষ সেই পড়বে তা না, সেই বিপদে আমরাও কিন্তু বাদ যাব না। এই জন্য আমরা একজন আরেকজনকে অভিশাপ দেয়া থেকে বিরত থাকব। প্রিয় লিসেনার্স, এটি ছিল মাসুম ভাইয়ের পাঠানো দ্বিতীয় ঘটনা ওলাবড়িকে কেন্দ্র করে। ওলাবড়ি কেন্দ্রিক আরো অনেক ঘটনা আছে, আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সেই ঘটনাগুলো ইনশাল্লাহ পড়ে শোনাবো। চলে যাচ্ছি মাসুম ভাইয়ের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি জিনকে কেন্দ্র করে। আশা করি এই ঘটনাটিও আমি আপনাদেরকে সুন্দর করে বলতে পারবো বলে আশা করি, এবং আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ডক্টর মাসুম ভাইয়ের তৃতীয় এবং শেষ ঘটনাটি আমি এখন আপনাদেরকে বলবো। আশা করি এই ঘটনাটিও আপনাদের সকলের ভালো লাগবে। এই ঘটনাটির সময়কাল 2008 সাল। ঘটনাটি ঘটেছিল ওনার বড় খালুর সাথে। ঘটনাটির যেদিন ঘটে সে দিনটি ছিল শুক্রবার। ওনার খালু মাছ ধরার কাজ করত এবং উনি বেয়াল নামক একটা জিনিস দিয়ে মাছ ধরত। ঘটনা যেদিন ঘটে তখন মাগরিবের সময় হয়ে এসেছে। ওই দিন আবার গ্রামের হাটের দিন। খালু তখন বাসায় ছিল। মাগরিবের আজান হয়ে গেছে, উনি প্রথমে খেয়াল করেননি। পরে উনি যখন বুঝতে পারেন তখন চিন্তা করেন যে এখন ওযু করে মসজিদে যেতে যেতে উনি আর জামাত পাবে না। এই কারণে উনি চিন্তা করেন যে তাহলে নামাজটা বাসায় পড়ি, নামাজ পড়ে গ্রামের যে বাজার রয়েছে বাজারের দোকানে গিয়ে পরিচিত লোকদের সাথে চা খাবো এবং আড্ডা দিব। এটা উনি প্রতিনিয়তই করতেন এবং মাগরিব থেকে এশা পর্যন্ত সেখানে থাকতেন, আবার এশার নামাজ পড়ে বাড়িতে চলে আসতেন। আসলে বাড়ির কাছের যেই রাস্তাটি ছিল সেটি মাসুম ভাইদের আরেকজন চাচাতো খালার ঘরের সামনে দিয়ে।
আর ওনাদের ঘরের পেছন দিয়ে, মানে ওনার চাচাতো খালার ঘরের পেছন দিয়ে আর একটা রাস্তা ছিল, সেটি অবশ্য মেইন চলার রাস্তা ছিল না। সেখানে একটি চালতা গাছ এবং পুরাতন বড় একটি কড়ই গাছ আছে। ওই চালতা গাছ নিয়ে এখনো অনেক ছোটখাটো ভৌতিক ঘটনা মানুষের সাথে ঘটে। বলে রাখা ভালো, এটা কিন্তু আসলে বাড়ির আসল রাস্তা না, বললাম এটা হলো পেছনের রাস্তা। নামাজের আজান দেওয়ার কারণে সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। ওনার চাচাতো খালা নামাজ শেষ করে যখন সালাম ফিরিয়েছেন, হঠাৎ করে তার মনে হচ্ছে যে এই চালতা গাছের নিচ দিয়ে কেউ যেন ধূপধাপ ধূপধাপ শব্দ করে হেঁটে যাচ্ছে, এবং অনেক উঁচু লম্বা মানুষ জোরে জোরে পা ফেলে যেভাবে হেঁটে যায় এরকমটা মনে হচ্ছে আর কি। উনি চিন্তা করেন কি ব্যাপার, এদিক দিয়ে এইভাবে হেঁটে যায় কে? উনি জিজ্ঞেস করেন এই কে যায়, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। যাই হোক, উনি আর কোনো আবারও দ্বিতীয়বার জিজ্ঞেস করেননি, এবং কে যায় এটা উনি আসলে দেখতেও চাননি। ওদিকে মাসুম ভাইয়ের যিনি খালু, উনি নামাজ শেষ করে বাজারে যাওয়ার পথে এই চালতা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ উনি দেখেন লম্বা আলখেল্লা পরা একজন হুজুর টাইপের লোক ওই চালতা গাছের নিচে দাঁড়িয়ে আছে। খালু মনে করেছেন উনি বাড়ির কোনো আত্মীয় স্বজন হবেন, হয়তো বেড়াতে আসছেন, কারণ উনি তাকে চেনেন না। সে ভেবে খালু ওনাকে লম্বা একটি সালাম দেন, আসসালামু আলাইকুম। হুজুর রূপী জিনটাও খুব সুন্দর করে উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে বড় করে উত্তর দিয়েছেন আর কি। তো ওনার উত্তর শুনে খালুর খুব ভালো লেগেছে। তো খালু আর কোনো কথা বলেন না। উনি যখন ওই পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, তখন আশপাশ থেকে খুবই সুন্দর আতরের ঘ্রাণ আসছিল। আমরা স্বাভাবিকভাবে যে ধরনের আতর ইউজ করি এই ধরনের আতর না, টোটালি ডিফারেন্ট এক ধরনের আতর। যাই হোক, ওই লোকটি হঠাৎ করে খালুকে বলে, এই দাঁড়াও। তখন খালু বলেন যে জি, আসলে আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তখন উনি বলে ওঠেন, তুমি আমাকে চিনবে না, তুমি অমুকের ছেলে। আর ওই মাসুম ভাই নানার নাম নিয়ে বলে আর কি, যে তার বড় মেয়ের জামাতা না। তখন খালু বলেন জি। খালু আবার ভাবেন ইনি হয়তোবা সবাইকে আগে থেকেই চেনেন। তখন ওই লোকটি খালুকে বলে, তুমি যে আমাকে এখানে দেখেছো এটা কিন্তু কখনো কাউকে বলো না, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। খালু যেহেতু বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেতেন, উনি কিন্তু টুকটাক ভৌতিক ঘটনা বুঝতে পারতেন, কিন্তু এটি বুঝতে ওনার একটু সময় লেগেছিল। যখন জিনটি এই কথা বলেছে যে কাউকে তার কথা বলা যাবে না, তখন উনি বুঝতে পেরেছেন যে আমার সামনে কোনো মানুষ দাঁড়িয়ে নেই। তখন ওনার খালু কিছুটা ভয় পান, ভয় পাওয়াটাই স্বাভাবিক। তখন ওই আলখেল্লা পরা মানুষটি খালুকে বলেন, কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাবা, আর খবরদার যেটা বলেছি কাউকে বলবা না আমার কথা, যে তুমি আমাকে এখানে দেখেছো। তখন খালু বলেন যে জি, আমি কাউকে বলবো না আপনাকে দেখার কথা। তখন খালু মাথা নিচু করে দোকানের দিকে হাঁটা দেন। খালু বুঝতে পারে যে ওনার সাথে একজন জিনের দেখা হয়েছিল। যাই হোক, উনি দোকানে যান। দোকানে গিয়ে চা খেতে খেতে সবার সাথে গল্প করতে করতে হঠাৎ করে মুখ ফসকে উনি কিছু সময় আগে এক জিনের দেখা পেয়েছিল, এটি ইনি দোকানের লোকদের সামনে বলে দেন, এবং কি কি কিভাবে কি দেখেছে, কি কথা আছে সেটাও বলে দেন। তো যথাক্রমে রাত্রে বাসায় এসে রাত্রে খেয়ে তিনি ঘুমিয়ে যান। হঠাৎ মধ্যরাতে একটি স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা ছিল এমন, সন্ধ্যায় তিনি যে আলখেল্লা পরা লোকটাকে দেখেছেন, সেই লোকটি তাকে বলছে, তোকে এত করে নিষেধ করার পরও তুই সবার সামনে আমাকে নিয়ে সব বলে দিলি, কাজটা কি তুই ঠিক করলি? তুই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলি না যে তুই কাউকে বলবি না, তুই এই কাজটি কেন করলি? আমি তো নিজের ইচ্ছায় তোর সামনে দেখা দেই নাই, হঠাৎ করে তুই আমাকে দেখে ফেলেছিস। সুতরাং তুই যেহেতু বলে দিয়েছিস,
আর আমি এখানে থাকি এটা মানুষ বুঝে গিয়েছে, মানুষ তো আমাকে ডিস্টার্ব করবে, তোকে এর ফল ভোগ করতেই হবে। এরপর তিনি ঘুম থেকে জেগে যান। উনি মানে খুবই নড়াচড়া করে জেগে যাওয়ার কারণে খালাও জেগে যান। জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু উনি রাত্রে কিছু বলেন না। পরের দিন সকালবেলা পুরো ঘটনা খালাকে খুলে বলেন। দিনের বেলা আর কোনো সমস্যা হয় না। সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ শেষ করার পর হঠাৎ ওনার প্রচন্ড জ্বর এবং বমি হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো ওনার কোনো অবস্থা ছিল না, এই জন্য ডাক্তারকেই ডেকে আনা হয়। ডাক্তার ওষুধ দিয়ে যান এবং ওষুধ খাওয়ার পর ওনার বমি কমে আসে, ওনার ঘুম হয়। কিন্তু মধ্যরাতে হঠাৎ উনি ঘুম থেকে চিৎকার করে ওঠেন। সবাই ওনাকে এসে বলে কি হয়েছে কি হয়েছে। তখন সবাই খেয়াল করেন যে খালু কিছু বলতে চাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না। এক পর্যায়ে সবাই বুঝতে পারে যে খালুর জবান বন্ধ হয়ে গেছে, উনি কথা বলতে পারছেন না। তখন মাসুম ভাইয়ের খালা, খালাতো বোন সহ বাড়ির সকলে কান্নাকাটি শুরু করেন। আর ওই রাত্রেই চারদিক থেকে মানুষ চলে আসে। পরবর্তীতে অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও কোনো সমাধান করা যায়নি, অবস্থা যেমন ছিল তেমনই থাকে। এমনও যদি হতো যে ওনার পরিবারের অন্য লোকও উপার্জনক্ষম আছেন, তা কিন্তু ছিল না। উনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ওনার এরকম অথর্ব হয়ে পড়ে থাকা পরিবারের জন্য একটা বিশাল বিপর্যয় ডেকে নিয়ে আসে। আত্মীয় স্বজনরা সর্বোচ্চ চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রায়শই এই ঘটনাটি ঘটতো যে কবিরাজকে ডেকে আনা হতো, কিন্তু কবিরাজ বাড়ির সামনে এসেই সে কোনো কথা ছাড়াই ঘুরে চলে যেত। তাকে ডাকাডাকি করলেও সে কোনো উত্তর দিত না। এদিকে আত্মীয় স্বজনরা তো খুব চেষ্টা করে যাচ্ছে, খালু কিন্তু প্রতি রাত্রেই চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যেত এবং পাশে থাকা যাকেই উনি পেতেন জড়িয়ে ধরতেন। এমন ভাবে জড়িয়ে ধরতেন মনে হচ্ছে তাকে কেউ নিয়ে যাবে। কোনো কিছু দেখে তিনি মারাত্মক ভয় পেয়েছেন এবং ওনার চোখে ভয়ার্ত ছাপ থাকতো এবং উনি মনে হতো যে উনি ঘুম থেকে জাগার পরেও কাউকে দেখছেন তিনি, এবং ভয়ে উনি সবাইকে জড়িয়ে ধরতেন। কিন্তু উনি তো কথা বলতে পারছিলেন না, যার কারণে উনি কি দেখছেন সেটি কাউকে বলতেও পারতেন না। তবে বোবাদের মতো ইশারা করে উনি কথা বলার চেষ্টা করতেন এবং উনি খুব ভয় পেতেন। দিনের বেলাতে উনি ভয় পেতেন। আর এর মধ্যে একজন খুব ভালো মানের একজন হুজুর আসেন তাকে চিকিৎসা করার জন্য। তো তিনি যখনই বাড়ির মধ্যে আসছেন, ঢুকবেন, ওই হুজুর বলে ওঠেন, লাভ নাই, লাভ নাই, আমি ভয় পাওয়ার পাত্র নই। আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। আর আপনার মতো পরহেজগার জিনের কাছে এটা কখনোই আশা করি নাই। তো উপস্থিত মানুষরা কাউকে তো দেখে না, কিছু বোঝেও না যে হুজুর কাকে বললো এগুলো। ওই জায়গাতে মোটামুটি মাসুম ভাইয়ের নানা, নানু, খালা, খালাতো ভাই, খালাতো বোন সহ অনেক মানুষ ছিল। মনে হচ্ছে যে পুরো গ্রামের মানুষ ওখানে চলে এসেছে ওই হুজুরকে দেখার জন্য। একটা কথা বলে রাখা ভালো, মাসুম ভাইয়ের যেই নানা আর কি, ওনার কিন্তু গ্রামে খুব নাম ডাক। উনি পাকিস্তান পিরিয়ডেই ব্যাংক সরকারি ব্যাংকে চাকরি করতেন আর কি। যেহেতু ওনার খুব সম্মান ছিল, গায়ের মানুষও ওনাকে খুব মানত। তো হুজুরের এসব কথা শুনেই সবাই তো অবাক যে উনি কাকে এসব কথা বলছে, নিজে 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 কথা বলছে। তখন ওই হুজুর খালুর রুমে যান, 2 মিনিটের মতো ওই রুমের মধ্যে ছিলেন। ভেতর থেকে বাহিরে আসেন এবং সবাইকে অনুরোধ করেন সবাই নিজ নিজ দায়িত্বে দূরে সরে যান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এরপর তিনি উঠোনের মধ্যে একটি গোল বৃত্তের মতো আঁকেন এবং 1 গ্লাস পানি হাতে নিয়ে দোয়া পড়তে থাকেন। দোয়া পড়তে পড়তে একটা পর্যায়ে মনে হচ্ছিল ওর হাত কাঁপছে এবং গ্লাসের পানিও মনে হচ্ছে যে বের হয়ে আসার চেষ্টা করছে, কারণ হাত কাঁপার সাথে সাথে গ্লাসের পানির মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে এবং কম্পনটা তো বেড়ে যায়
যে গ্লাসের মধ্যে থাকা পানিও ভেতর থেকে বাইরে পড়ে যাচ্ছিল। এসব দেখে উপস্থিত মানুষও ভয় পেয়ে যায়। হঠাৎ ওনার খালু ঘরের ভেতর থেকে চোখ বন্ধ অবস্থায় বাইরে আসতে থাকেন। সবাই তো অবাক যে চোখ বন্ধ করে একটি মানুষ কিভাবে হাঁটে। তো উনি হুজুরের আঁকা বৃত্তর মধ্যে এসে বসে যান। এতদিন কথা বলতে না পারা মানুষটা স্পষ্টভাবে কথা বলা শুরু করেন। তখন তিনি হুজুরের নাম ধরে জিজ্ঞেস করেন, তুমি কেন এখানে এসেছ? তখন হুজুর বলেন, আপনি জানেন আমি কেন এসেছি, আর আপনি লোকটাকে কেন এত কষ্ট দিচ্ছেন, কি অপরাধ তার? এসব কথা কিন্তু সবার সামনে হচ্ছে, প্রিয় লিসেনার্স। তখন খালুর মধ্যে থাকা সেই জিনটি বলতে থাকে, এই বেয়াদবটা আমার সাথে কথার বরখেলাপ করেছে, ওকে শাস্তি দিচ্ছি, ওর আরো শাস্তি হবে, তুমি চলে যাও। এই কথা বলে খালুর মধ্যে থাকা সেই জিনটি হাসতে থাকে। তখন হুজুর বলেন, আপনার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে আপনি একজন পরহেজগার জিন, এবং আমি ঢুকেও সেটাই বুঝতে পেরেছি যখন আমি বাড়িতে আসি। আপনার কাছে তো এটা শোভা পায় না, আপনার দ্বারা এটা তো শোভা পায় না। কখনো কোনো পরহেজগার জিন, ভালো জিন কোনো মানুষকে কষ্ট দেয় না। আপনি কেন একে কষ্ট দিচ্ছেন? আপনি চলে যান। তখন ওই জিনটি সাফ জানিয়ে দেয় যে তার আরো শাস্তি হবে, এবং এই শাস্তি না দেওয়া পর্যন্ত তিনি যাবেন না। পরে ওই হুজুর অনেক রিকোয়েস্ট করে ওই জিনকে এবং বলে যে আপনি কিসের বিনিময়ে যাবেন? তখন ওই জিনটি ইমানদার হওয়ার কারণে সে বলে যে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু কয়েকটি শর্ত দিয়ে যাব। ও যদি নামাজ রোজা করে, ভালো হয়ে যায়, কারণ খালু কিন্তু তখন ওইভাবে নামাজ কালাম পড়তো না, পড়তো কিন্তু রেগুলার না আর কি। এবং ওই বাড়ির নির্দিষ্ট কিছু জায়গার কথা বলে যান, সেটা সবার জন্য, যে কেউ যেন সন্ধ্যার পরে বা রাতের বেলা ওই জায়গাতে না যায় বা ওই দিকে না যায়। তো সবাই প্রতিশ্রুতি দেন যে হ্যাঁ, সন্ধ্যার পরে ওদিকে কেউ যাবে না। এরপরে ওই জিনটি যাওয়ার আগে গরিব দুঃখীদের মধ্যে সিন্নি, সাদগা এগুলো করতে বলেন। এরপরে হঠাৎ করে খালু মাটিতে লুটিয়ে পড়েন, সেন্সলেস হয়ে যান, এবং এর পরেও উনি বেশ কয়েকদিন কথা বলতে পারেন না। এদিকে খালুর মধ্যে থাকা সেই জিনের কথা অনুযায়ী বিভিন্ন জায়গায়, স্পেশালি বেশ কিছু মসজিদ, মাদ্রাসা, মাজার, যে জায়গাতে আসলে গরিব মানুষ কখনো কখনো সমাগম ঘটে, বা মাদ্রাসায় অনেক দুস্থ বাচ্চারা লেখাপড়া করে, আবার জুম্মার পর বা বিভিন্ন সময় মসজিদে কিছু মানুষ আসে সাহায্যের জন্য, আবার গ্রামে আরো মানুষ আছে। তারপরে ওনাদের কাছে কিছু মাজার ছিল, সেখানে কিছু মানুষ আসতো সাহায্যের আশায়। সেখানে ওনারা যতদূর পেরেছে ওনাদের সামর্থ্য অনুযায়ী সিন্নি দিয়েছে, সাহায্য করেছে। এভাবে চলতে থাকে। 5 দিন হয়ে যায়, খালুর অবস্থার কোনো উন্নতি ঘটে না। 6ষ্ঠ দিন হঠাৎ ফজরের আজানের সময় খালু পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য ডাকতে থাকেন। সবাই উঠে বলেন, আরে উনি তো একদম সুস্থ। ওনার পরিবারের সদস্যরা এত খুশি হন যে খুশিতে কান্না করে দেন। 6ষ্ঠ দিন থেকে খালু একদম সুস্থ এবং পরিপূর্ণ সুস্থ হয়ে যান। ওনাকে দেখলে বোঝার উপায় নেই যে উনি এতটা অসুস্থ ছিলেন। মাসুম ভাই কিন্তু পরবর্তীতে ওনার খালুকে জিজ্ঞেস করেছিলেন যে বোবা অবস্থায় আপনি কি দেখতেন, স্বপ্নে কি দেখতেন, এবং স্বপ্ন থেকে জেগে যাওয়ার পরে এই যে ভয়ার্ত চোখে আপনি কাকে দেখতেন, সবাইকে এভাবে জড়িয়ে ধরে রাখতেন, এত ভয় পেতেন কেন? তিনি কোনো কথা বলতেন না। তিনি বলতেন যে হুজুর এসেছিলেন, দোয়া করে দিয়ে গেছেন, আমি সুস্থ হয়ে গেছি, এটাই শেষ কথা, এটা নিয়ে আমাকে আর কোনো কথা বলবা না। যদিও বা পরবর্তীতে কেউ কখনো এই বিষয়ে তাকে জিজ্ঞেস করত, তিনি সেখান থেকে উঠে চলে যেতেন এবং উনি কোনো কথা বলতেন না এই বিষয়ে, কারণ উনি দ্বিতীয়বার এই ভুলটি আর করতে চাইতেন না। সকলে বুঝতো যে উনি আসলে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না, কারণ বললেই আরো সমস্যা হতে পারে, কারণ উনি ভয়াবহ একটা বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স,
এই ঘটনাটি মানে মানে যেখানে ঘটেছে আর কি, এটি হচ্ছে যে চাঁদপুর জেলা, উপজেলা হচ্ছে ফরিদগঞ্জ। আর মাসুম ভাই উনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন। অনেক ধন্যবাদ মাসুম ভাইকে আমাদের এই এপিসোডে চমৎকার 3টি ঘটনা উপহার দেওয়ার জন্য। 3টি ঘটনাই গ্রাম কেন্দ্রিক ঘটনা। আপনারা গ্রাম কেন্দ্রিক ঘটনা শুনতে চান, আর গ্রাম কেন্দ্রিক ঘটনা আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। বেশি বেশি করে আমরা গ্রামের ঘটনা পেতে চাই। গ্রামের কবরস্থানের ঘটনা, শ্মশানের ঘটনা, বাঁশঝাড়ের ঘটনা, ওলাবড়ির ঘটনা, মাছ ধরার ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, জিনের ঘটনা আমরা শুনতে চাই। আমরা আবার সেই সময়ে ফিরে যেতে চাই, এই সময়টা আমরা হারিয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।